গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাল রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সরাসরি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানিয়েছেন ডিবিতে থাকবে না আয়নাঘর আর ভাতের হোটেল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গত 15 বছরের শাসন আমলে গুমের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবে ট্রাইব্যুনাল। জড়িত কাউকে ন্যূনতম ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আগামীকাল রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বেগম জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে 6 জন চিকিৎসক বেগম জিয়ার সঙ্গে থাকবেন। যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বেগম জিয়া। তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা পরামর্শ দিলে লিভার ট্রান্সপ্লান্ট হতে পারে। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাজ্যের চিকিৎসকরা পরামর্শ দিলে বেগম জিয়ার চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে। সুস্থ হয়ে দেশে ফেরার পথে বেগম জিয়া পবিত্র ওমরা পালন করতে পারেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। কালকের রাত 10টা পর্যন্ত হোয়াট উইল হ্যাপেন উই ডোন্ট নো। কাজে আপনাকে মনে রাখতে হবে যে আমরা উই আর হ্যান্ডলিং এ পেশেন্ট, যে পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটিস আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাআল্লাহ রেখে ওনারা সবকিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কি হবে। আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছে, আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে যে ইয়েস সিনিস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই, বাইরে নিয়ে যেতে হবে, তখন হয়তো দেওয়ার একটা প্রশ্ন আছে। গোয়েন্দা সংস্থা ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। জানিয়েছেন, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি। সকালে মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাদ পড়েছেন পুলিশের এসআইরা। আন্দোলনের নামে এখনও তারা বিশৃঙ্খলা করছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে, ছিনতাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে মিয়ানমার ও আরাকান আর্মির সাথে সরকার যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নত করার অবকাশ রয়ে গেছে। এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। প্রচুর ছিনতাইকারী কিন্তু ধরা পড়ছে। হ্যাঁ, ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে, আমি অস্বীকার করবো না, কিন্তু ধরা হচ্ছে অনেক দোষী, ধরা হচ্ছে প্রচুর। ঘটনার দিন সেনাবাহিনী পিলখানায় গেলে এত হত্যাকাণ্ড হতো না বলে মন্তব্য করেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান। রাজধানীর রাওয়াতে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আ.ল.ম. ফজলুর রহমান বলেন, যে কোনো মূল্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া হবে। বিডিআর হত্যাকাণ্ড কোনো মিউটিনি নয়, কনস্পিরেন্সি কিলিং অফ অফিসার বলে মন্তব্য তার। জানান, 2 মাস লাগবে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর তদন্ত শেষ করতে, আর 1 মাস বৈদেশিক বিষয়ের তদন্ত করা হবে। বলেন, এই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত বলে সন্দেহ করা হয়। তদন্তের জন্য ভারতীয় হাইকমিশনকে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য অনুরোধ জানানো হবে। জানান, স্বাধীন তদন্ত কমিশনের একজন সদস্যের ব্যাপারে শহীদ পরিবারের অনেকেই আপত্তি জানিয়েছেন। তবে কমিশন প্রধান ঠিক থাকলে তদন্তে কোনো সদস্য প্রভাবিত করতে পারবে না বলে আশ্বস্ত করেন তিনি। 16 বছরে বিডিআর হত্যাকাণ্ডের অনেক প্রমাণ নষ্ট হয়ে গেছে। বিডিআর হত্যাকাণ্ডের পেছনে ভারত জড়িত, এটি শুধু বললেই হবে না, প্রমাণ লাগবে বলেও মন্তব্য করেন আ.ল.ম. ফজলুর রহমান।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মাগুরায় শহীদ ছাত্রদল নেতা রাব্বির নবজাতক কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান। 4 আগস্ট গুলিতে নিহত ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির সন্তানের খোঁজ খবর নিতে তার পরিবারের সাথে দেখা করে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণার তৈল গ্রামে শহীদ রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দেয়া হয় উপহার সামগ্রী, ঘোষণা করা হয় কন্যা শিশুর জন্য মাসিক ভাতার। এ সময় শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ মোকসেদুল মমিন ও সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন সহ অন্যান্যরা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে। দুপুরে রাজধানী সূত্রাপুরে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, খাওয়ার জন্য অপেক্ষা করছি এমন বক্তব্য যারা দিচ্ছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয় সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একটি বৃহৎ অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। আমরা 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে। আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি। অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না। এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে, এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে। আপনারা এইসব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না। দেশের মূল্যস্ফীতির সঙ্গে লড়াইয়ের মধ্যে ডিসেম্বরে কিছুটা কমলো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে এখনও তা 2 অঙ্কের ঘরে। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 12.92%, যা নভেম্বরে ছিল 13.80%। আর সার্বিক মূল্যস্ফীতি কমে 10.89% দাঁড়িয়েছে, যা নভেম্বরে ছিল 11.38%। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 9.26%। আগের মাসে তা ছিল 9.39%। বিবিএস আরও জানায়, চলতি অর্থবছরের প্রথম 3 মাসে জিডিপির প্রবৃদ্ধি কমেছে। জুলাই সেপ্টেম্বর সময় প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 1.81%, যা অর্থবছরের একই সময়ে তা ছিল 6.04%। চট্টগ্রামে আদালতের বারান্দায় রাখা হত্যা, মাদক চোরাচালান ও বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার 1911টি নথি বা ডকেট গায়েব হয়ে গেছে। এ নিয়ে মহানগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া। তিনি জানান, মূল নথি নয়, আদালতের বারান্দা থেকে মামলার ডকেট হারিয়ে গেছে। মূল নথি আদালতে আছে, তাই এতে বিচারিক কাজে কোনো সমস্যা হচ্ছে না। অবকাশকালীন ছুটির সময়ে এসব ডকেট সরিয়েছে বলে অভিযোগ করেন তিনি। জিডিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল থেকে সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল নথিগুলো। আদালতের অবকাশকালীন ছুটিতে 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো গায়েব হয়েছে। আমরা গত 12/24 ইংরেজি তারিখে অবকাশকালীন ছুটি আরম্ভ হয় এবং ছুটিতে যাই। 1 তারিখ 1/1/25 আমরা আদালত পুনরায় যাই। যাওয়ার পরে আমার আদালতের অর্থাৎ পিপি রুমের সামনে আদালতের বারান্দায় কিছু পরিত্যক্ত নথি ছিল, ডাম্পিং অবস্থায় ছিল। তো আমি খোঁজ নিয়ে দেখেছি এই নথিগুলো নাকি
15 সালের আগের নথি, এগুলো আমাদের কাছে লিস্ট করা আছে, ওগুলাকে দেখতে পাইনি। আমি অনেক খোঁজ নিয়ে দেখলাম এই নথিগুলো কোথায় গেল। এগুলো আদালতের মূল নথি নয়, আদালত চলছে, আদালতের কোনো মূল নথি নয়। তারপরেও এটা যেহেতু এটা সম্পদ নথি, সেহেতু আমি এটা অনেক খোঁজ করেছি, খোঁজ করে না পেয়ে আমি কোতোয়ালি থানায় জিডি করেছি। একক ব্যক্তি ও দলের বন্দনা করতেই পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করা হয়েছিল। স্বল্প সময়ে পুরোপুরি পরিমার্জন করা সম্ভব না হলেও পরবর্তীতে সঠিক ইতিহাস তুলে ধরা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক পাঠ্যপুস্তক সংস্করণ কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলেছেন, পাঠ্যপুস্তক থেকে বাদ পড়েছে অতিরঞ্জিত তথ্য ও অতিবন্দনা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 2023 সাল থেকে দেশে চালু হয় নতুন শিক্ষাক্রম, যে কারিকুলামের আওতায় পরিবর্তন হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বই। নতুন কারিকুলামের সাথে খাপ খাওয়াতে হিমশিম খেতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। দাবি ওঠে এই কারিকুলাম পরিবর্তনের। বলা হয় সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এই কারিকুলাম। কিন্তু বিগত সরকারের সময় এসব উপেক্ষা করেই একরকম চাপিয়ে দেয়া কারিকুলামেই লেখাপড়া শুরু হয়। 5 আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানে পাল্টে যায় সব হিসাব নিকাশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে বাতিল হয়ে যায় প্রশ্নবিদ্ধ সেই নতুন শিক্ষাক্রম। সিদ্ধান্ত হয় 2012 সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকেই পাঠ্য বই পরিমার্জনের। পরিমার্জন সম্পর্কে জাতীয় পাঠ্যপুস্তক অধিদপ্তর এনসিটিবি বলছে, নতুন সংস্করণে সতর্কতার সাথেই পরিমার্জন করা হয়েছে অতিবন্দনা ও অতিকথন। যুক্ত হয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাসও। মাধ্যমিকের 2012 সালের কারিকুলামটিকে ওই অনুযায়ী যে বই 2022 সালে সর্বশেষ শিক্ষার্থীরা অধ্যয়ন করেছে, সেই বইগুলোকে পরিমার্জন করা হয়েছে এখানে। তবে ইতিহাসের অনেক তথ্য যা অতি বন্দনায় পরিণত হয়েছিল এবং অনেককেই বাদ দেওয়া হয়েছিল, যারা আমাদের ইতিহাসের মুক্তিযুদ্ধের যারা নায়ক। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিকের পাঠ্য বই থেকে 7টি গদ্য ও পদ্য বাদ দিয়ে যুক্ত করা হয়েছে নতুন 8টি গদ্য ও পদ্য। বাদ পড়েছে শেখ মুজিবুর রহমান ও তার ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা গদ্য। নতুন করে স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। মুক্তিযুদ্ধের অন্য নায়কদেরও দেয়া হয়েছে গুরুত্ব। রাজনৈতিক প্রভাবের বাইরে রেখে পেশাদার ইতিহাসবিদদের দ্বারা, পেশাদার সমাজবিজ্ঞানী যেখানে সমাজবিজ্ঞানী, তাদের দ্বারা কোনো রকমের রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছাড়া এই কাজগুলো করা উচিত। কারো প্রতি অনুরাগ আবার কারো প্রতি যেন বিরাগ এর বহিঃপ্রকাশ না ঘটে, সেটা করা উচিত। কাউকে মহামানব বানানোরও দরকার নেই, আবার কাউকে খলনায়ক হিসাবে প্রতিপন্ন করারও দরকার নেই। কেননা এর পরিণতি কি হতে পারে সেটা কিন্তু আমাদের 24 দেখিয়ে দিয়েছে। গণদাবি ছিল জুলাই বিপ্লবের পর বিপ্লবের গ্রাফিতি সহ বিষয়গুলোকে পাঠ্যপুস্তকে স্থান দেয়ার। ইতিহাসের বইয়ে না দিয়ে বাংলা ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবের বিষয় যুক্ত করা হয়েছে বলে জানান ডক্টর সিদ্দিকুর রহমান। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাভুক্ত অফিস প্রধানদের সপ্তাহে একদিন অফিসের প্রধান ফটকে সরাসরি জনগণের সামনে বসে অফিস করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি জানান, এনআইডি সেবা নিশ্চিতে জাতীয় পরিচয়পত্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ে কতিপয় স্বল্পমেয়াদী সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এমন উদ্যোগ নিতে চাইছেন তারা। এই পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। সেই সাথে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো পরিকল্পনার বিষয়ে আগামী 20 জানুয়ারির মধ্যে বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। চলচ্চিত্রের স্বর্ণালী যুগের অভিনেতা প্রবীর মিত্রের নামাজে জানাজা আজ দুপুরে এফডিসিতে অনুষ্ঠিত হয়। এর আগে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর আজিমপুর গোরস্থানে দাফন করা হবে তাকে। গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশের চলচ্চিত্র অঙ্গনে শক্তিশালী অভিনেতাদের মধ্যে যাদের নাম উঠে আসে তার মধ্যে প্রবীর মিত্র অন্যতম। নিজ গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন চলচ্চিত্রের নবাব খ্যাত এই সুদর্শন অভিনেতা। চলচ্চিত্র প্রেমীদের শোকে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এখন তো আর শেখানোর লোকও নেই, আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম।
কষ্ট হচ্ছে যে দাদা সুযোগে দিলেন না, সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন, একটু সেবা করব, ওনার সব কথা শুনবো, ওনাকে চিকিৎসা করার সুযোগটা তো দেবেন, দিলেন না। খবর পেলাম অঞ্জনা আপা নেই, ছুটে আসলাম। কালকে দাফন পর্যন্ত, আজকে হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম, প্রবীরদাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জনা আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা জটিলতা নিয়ে 22 ডিসেম্বর ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এরপর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। রবিবার রাত 10টার দিকে চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ইনফেকশন যখন খুব বেড়ে যায় তখন ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায়। তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। চলচ্চিত্র অঙ্গনে তার যাত্রা শুরু স্বাধীনতার আগেই। 1969 সালে জল ছবিতে অভিনয় দিয়ে শুরু, তবে ছায়াছবিটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্র অভিনয় করলেও পরবর্তী সময়ে অন্যান্য চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকপ্রিয়তা পান। তার চলচ্চিত্র চরিত্রে নেই খলনায়কের কোনো ছাপ। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্তশপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনুষা, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ, প্রতিজ্ঞা, তরুলতা, গায়ের ছেলে সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার জোহর নামাজের পর এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রয়াত এই অভিনেতাকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ভারতের একক আধিপত্য আগ্রাসনে পানি শুকিয়ে অসংখ্য চর জেগেছে খাগড়াছড়ির ফেনী নদীতে। মরতে বসেছে খরস্রোতা নদীটি। বিনা চুক্তিতেই 1 যুগ ধরে 37 জায়গায় পাম্প বসিয়ে এই নদী থেকে অবিরাম পানি তুলছে ভারত। দেশের মানুষ পানি ব্যবহার করতে গেলে অস্ত্র উঁচিয়ে তেড়ে আসে বিএসএফ। এ অবস্থায় ভারতে ইনটেক ওয়েল প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দ্বিতীয় বৃহৎ মহুরিসেচ প্রকল্প হুমকিতে পড়ার শঙ্কায়। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্ল তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনী নদীর উৎপত্তি বাংলাদেশে হলেও এতে একক আধিপত্য ভারতের। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জোর করে নদী থেকে পানি তুলছে দেশটি। এতে এককালের স্রোতস্বিনী এখন ধুধু বালুচর। ফেনী নদীর দৈর্ঘ্য 116 কিলোমিটার। নদীর প্রায় 85 কিলোমিটার জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত। নদীতে ভারতীয়রা 37 জায়গায় পাম্প বসিয়ে প্রতিদিন তুলে নিচ্ছে গড়ে 75 কিউসেক পানি। বাংলাদেশের কৃষকরা গোসলে গেলেও বাধা দেয় বিএসএফ। এই জায়গাগুলো হলো আমাদের বাংলাদেশের, এই ফসলটা আমার ওই দিকে গেলে মাথা মাথা বাধা দেয়, এরা অস্ত্র দিয়ে বাধা দেয়। ওই দিন আমাদের ওইদিকে ব্লক ফালার বিজিবি বাধা না দিলে এই হেরায় বাধা দিচ্ছে, কাজ বন্ধ করে দিচ্ছে। হেরা বসবাস করে, হেরা সাগা জমিন আবাদ করে লই যায়, আমরা পানির তো নামতে পারি না। আমরা তো পানিতে নামন তো দূর কথা, আমরা বিয়া সাবে গুলি করে লাগে স্যার। আমরা মানে একটা অশান্তি আছে, একটা ফার্ম মেশিন বইয়াই মনে করেন কিছু পানি গেলমু অস্বীকৃতি দিবেন লাই, তাও বহুত মনে করেন কফিয়ত বিডিআর টিডিআর জানাই তারপর তুলতে হয়। আমরা নিজের জমিতে পানি দিতে পারি না, সেটা বাড়ি চলে 5 বছর বাড়ি সেটা ফসিটি করতেছে। আমি তো এখানে আসছি যে 30 বছর প্রায় বসবাস করতেছি, আমাদের এখানে কোনো চাষবাস করতে পারি না পানির জন্য, পাম্প বসাইতে পারে না। সেদিকে তো পাম্প বসাই পানি নিতে আছে সবসময়। এখানে কোনো বড় মেশিন দিয়ে করতে পারে না, ছোটখাটো দিয়া আমাদের জায়গা সব খিলা রয়ে গেছে এখানে। ভারতীয়দের কারণে হুমকির মুখে পড়েছে দেশের দ্বিতীয় বৃহৎ মহুরিসেচ প্রকল্প। এতে উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই ফেনী নদীর পানি দিয়া মুহুরি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, ওখানে আমাদের লক্ষ লক্ষ জমি বা এই বড় মৌসুমে চাষ হইত। এখন কিন্তু তারা পানি উঠে নিয়ে যাওয়াতে এখন অনেক জায়গায় চাষাবাদের আওতা আনতে পারতেছে পানির শর্টনেসের কারণে। 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তিতে সীমান্তের শূন্য রেখা থেকে উভয় পাশে 150 গজের ভেতরে কেউ কোনো স্থায়ী স্থাপনা তৈরি করতে পারবে না। অথচ ভারত চুক্তি লঙ্ঘন করে 37টি পাকা পাম্প হাউস তৈরি করে পানি তুলে নিচ্ছে। ভারতের
সাবরুম মহকুমা শহরে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তারা স্থাপন করেছে। ভারত যে অবৈধভাবে পাম্প মেশিন বসিয়ে পানি নিচ্ছে সেই বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব সহকারে আমাদের বাংলাদেশ সরকার এটাকে দেখতে হবে এবং এই বিষয়টাকে সমাধান করতে হবে। তারা কিভাবে নিচ্ছে সেইগুলো প্রত্যাহার করে নিতে হবে, অবৈধ স্থাপনাগুলো প্রত্যাহার করে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ভারত ফেনী নদী থেকে পানি প্রত্যাহার অব্যাহত রাখলে জীববৈচিত্র্যে নামবে মারাত্মক বিপর্যয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাল রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সরাসরি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানিয়েছেন ডিবিতে থাকবে না আয়না ঘর আর ভাতের হোটেল। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।